বাচ্চাটার জন্য খারাপ লাগছিল যে ও এত ছোট। হ্যাঁ, ওকে আমার চিন্তা হচ্ছিল আমাকে না দেখেও কী করবে এইটা না, আমি ওকে না দেখলে থাকতে পারবো না এইটা, কারণ ও আমাকে অতটা তখন ওইভাবে ফিল করতো না, কিন্তু আমি ওকে ফিল করি, কারণ ও আমার আম্মার সাথে বেশি অ্যাটাচড ছিল। সো আমি ওটা ভাবলাম যে আমি কিভাবে থাকবো। তো তারপরে মনকে খুব শক্ত করে গেলাম। আমার মনে হয় স্কলারশিপটা না পেলে আমি এই সাহসটা করতাম না। হ্যাঁ, তো যেহেতু ওটা পেয়েছিলাম। আপনি গিয়ে কিভাবে কন্ট্যাক্ট করলেন? কয়দিন পরে কন্ট্যাক্ট করলেন? পরের দিনই কন্ট্যাক্ট করার সুযোগ পেয়েছেন? আমি মানে আপনি কোথায় কন্ট্যাক্ট মানে আমরা ফ্যামিলি তো ফোন করে জানিয়েছি। আচ্ছা, হ্যাঁ, না এটা বলছি, এই যে এটা মজার কথা, আমি প্লেনে উঠে আমার মাকে ফোন দিয়েছিলাম। আম্মাকে বলছিলাম, আম্মা আমি তোমাকে বলি নাই, আমি তো আসলে যাচ্ছি, কারণ তুমি আর আম্মা আমার পাসপোর্ট লুকিয়ে রেখেছিল যে আমি কোথাও যাতে না যাই। উনি কেন জানি আগে থেকে বুঝতে পেরেছিলাম এরকম কোনো একটা কিছু করতে পারি। আমি পাসপোর্ট করছিলাম হঠাৎ, মানে ওনার একটা সন্দেহ হয়েছিল যে আমি বলেছিলাম যে না আমি পাসপোর্ট করে রাখছি এমনিতেই, কারণ আমার আর তখন আমার আপনার কি বলে আমার পুরনো মানে প্রিভিয়াস পাসপোর্টের ডেট এক্সপায়ার্ড হয়ে গেছিলো। তাই বলছি আমি ওই জন্য করছি, কিন্তু আমি রিজনটা বলি নাই ওনাকে যে আমি আসলে এই জন্য করছি। আমি যখন প্লেনে উঠে বললাম, আমার আম্মা মানে শি ওয়াজ লাইক মানে থান্ডার্ড যে এটা কীভাবে পসিবল। আমাকে বলছে যে তুমি আমার সাথে মজা করছো না। তাই আমি বললাম যে না আম্মু, আমি মজা করছি না, আমি আসলেই যাচ্ছি, তুমি একটু পরেই বুঝতে পারবা, কারণ আমাকে কিন্তু অলরেডি বলা হচ্ছে আমি যেন ফোনটা অফ করি। এবং আমি ফোন দিয়েছি ওই সময় লাইক 1 কি 2 মিনিট আগে, যখন ফোন অফ করতে বলা হয় তার কারণ আমি জানি যে আমার আম্মা মানে আমি এটা বলবো, আমার আম্মা আমার মামারা অনেক ক্ষমতাবান, হয়তো তাদেরকে দিয়ে বা কোনোভাবে ওইখানে আমাকে আটকে দিতে পারে, আমার এটা মাথায় ছিল। সো আমি ওই জন্য এমন সময় বলেছি যে না, যাতে এরকম কিছু না হয়। এবং আমি ওই ফ্লাইটে যাই, আমার সঙ্গে আরও কিছু বাংলাদেশি মানুষজন ছিলেন, তারাও ওই বিভিন্ন এক একজন এক এক ইউনিভার্সিটির জন্য যাচ্ছিলেন। তো আমার এটা মনে হচ্ছিল না প্লেনে ওঠার পর যে আমি ঠিক করলাম কি ভুল করলাম, এটা মনে হচ্ছিল না। শুধু একটা কথা মনে হচ্ছিল যে মানে তার কিছুদিন আগেই আমার বাচ্চার ওপেন হার্ট হয়েছিল, হার্ট সার্জারি হয়েছিল, তার হার্টে হোল ছিল। সো আমার মনে হচ্ছিল যে যদি আবার কোনো কমপ্লিকেসি হয়, তাহলে ওই সময়টা যেহেতু আব্বা আম্মার তো আর কোনো সন্তান নাই আমি ছাড়া, তো কে সাপোর্ট দেবে এই সময়টা? বা আব্বুর ব্যবসা আছে, আব্বু ব্যবসা ফেলে সে একা ওটা সামলায়, কীভাবে দৌড়াবে? আর ওকে আমরা ইন্ডিয়াতে ট্রিটমেন্টে রেখেছিলাম, দেবী শেঠি করেছিলেন ওর অপারেশন, এবং ওর খুব ক্রিটিক্যাল মানে এত একটা কমপ্লেক্স ওর হোলটা ছিল হার্টে, যে ওইটা উনি অপারেশন করার সময় বলেছিলেন যে এটা খুব কমপ্লেক্স, বাট চিন্তা করো না, আমি ইনশাল্লাহ এটা সাকসেসফুল হবে। তো সাকসেসফুলি হয়েছিল অপারেশনটা, কিন্তু ওই যে পোস্ট অপারেশন কমপ্লিকেশনস হয় অনেক সময়, সেটার জন্য একটা টেনশন ছিল মাথায়, এই এতটুকুই, বাট আর কিছু আসে নাই। আর আব্বা আম্মার ভালোবাসার জায়গাটা, ইমোশনের জায়গাটা, ওটা আমি জানি যে আমি কদিন পরে ওটা মানিয়ে ফেলতে পারবো, খুব একটা সমস্যা হবে না। যখন তারা দেখবেন যে আমি একটা ভালো উদ্দেশ্যে এসেছি, তখন ওটা ওনারা মেনে নেবেন, এবং তাই হয়েছিল। আমি আসলে তারপর থেকে আমার সংগ্রাম শুরু ওখানে, আমি আমার থাকা খাওয়ার ব্যবস্থাটা যাতে ঠিক থাকে এই কয়েক বছর, সেটার জন্য কিন্তু আমি ওখানে কাজ করেছি, এবং মানে পার্ট টাইম জব করেছি। আমাদের যে কত ঘন্টা 20 আওয়ার্স অ্যালাউড থাকতো, আমার লেখা ছিল যে 20 আওয়ার্সের বেশি আমি কাজ করতে পারবো না, সেটার বাইরে আমি ইলিগালিও আমাকে অনেক আওয়ার্স কাজ করতে হয়েছে। হ্যাঁ, তো কারণ এটা আসলে সবাই করে, কারণ কোনো উপায় নাই, ওখানে আপনাকে টিকে থাকতে হলে করতেই হবে। সো আমি এটা করতাম, এটা করতে করতে একটা সময়, এবং আমি যখন লন্ডন থেকে আমি ফিরলাম, আমি তখন কত বছর পরে ফিরলেন? এটা প্রায় 3.5 বছর এরকম। তো যখন আমি ফিরলাম, তখন আমার মনে হলো যে আমি 3.5 বছর না, একটু কম হবে মনে হয়, 3 বছর হবে। মানে আমি আমার তো 4 ইয়ার্সের কোর্স ছিল, আমি খুব আমার ওই বললাম যে মানে মেধাটা খুব ভালো ছিল বিধায় আমি খুব ওটাকে আপনি ক্রেডিট নিয়ে আগে শেষ করে ফেলতে পারেন। বুঝতে পেরেছি, আপনি 3 বছর কমপ্লিট করেছিলেন। সো বিবিএ কমপ্লিট করে আপনি দেশে আসেন। হ্যাঁ, এবং তখন যেটা হলো, লন্ডনে সবকিছু খুব টাফ হয়ে গেল, যে আপনি স্টুডেন্টরা এখানে চাইলেও থাকতে পারবে না, থাকতে পারবে না। হ্যাঁ, এবং কোর্স এক্সটেনশন করে যে আপনি থাকবেন, ওইটার কোনো সুযোগ নেই। আপনার কোর্স আপনি যে সময়টা নিয়ে আসছেন ওটা শেষ করে আপনাকে চলে যেতে হবে। আপনি যদি না যান, তাহলে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ ওরাই আপনাকে ডিরেক্ট পাঠিয়ে দেবে, এরকম একটা অবস্থা। চিন্তা করলাম যে এত অসম্মানের চেয়ে নিজে চলে যাওয়াই ভালো। তারপরে নিজেই চলে আসলাম। এবং আপনি এমবিএটা করেননি ওখানে? এমবিএটা করি না, বিবিএ করেছি। তো বিবিএ করে যখন চলে আসলাম, এসে আমি তখন আমি চিন্তা করলাম যে এখন আমি গানের
মানে তখন একটু গানের ব্যাপারগুলো ঘটছে, যেমন সামহাও আমার আরিফিন রুমি ভাইয়ের সঙ্গে পরিচয় হলো। উনি চাইলেন যে আমি কাজ করি ওনার। তার আগে রুমি ভাইয়ের আগে আমার শকত আর ইমন ভাইয়ের কিছু কাজ করেছিলাম, সেগুলো যদিও রিলিজ হয়নি, আনরিলিজড অবস্থায় থেকে গেছে পরবর্তীতে। যাই হোক, কিন্তু প্রথম আসলে আমি কাজের অফার করেছিলেন ইমন ভাই, তারপরে এই আরিফিন রুমি ভাইয়ের সঙ্গে আমি কাজ করেছি, বেশ কয়েকটা অ্যালবামই তার করেছি। তারপর উনি একটা অ্যালবাম ফিচার করলেন, আমাকেই ফিচার করলেন আমার একটা অ্যালবাম। সেটা করার পরে সেই অ্যালবামটা ভালোই রেসপন্স পাচ্ছিল। ওই সময়কারই আমি জানতে পেলাম যে আমার একটা, যখন অ্যালবামটা আমার ফার্স্ট অ্যালবাম রিলিজ হলো, আপনি এক্সাইটমেন্টের মাত্রাটা বুঝতে পারছেন তো, মানে হ্যাঁ, লাইক আমি অন্য একটা জোনে এখন প্রবেশ করেছি। মানে আমি এতদিন পড়াশোনা করেছি, অনেক কষ্ট করেছি, এখন গান একটা ক্রিয়েটিভিটির জায়গা। গান মানে মিউজিক তো আমার রন্ধ্রে রন্ধ্রে, যেহেতু বাবা গান করতেন, তো আমি ভাবতাম সবসময় যে আমার ব্লাডে মিউজিক আছে, এটা মনে করি, যেহেতু আব্বা করেছেন, এবং ইনহেরিটেড সূত্রেই তো আমি ওটা পেয়েছি, ইনহেরিটেড করে। সো আমার মনে হচ্ছিল যে না, আমার ভেতরে সেই জিনিসটা আছে, এটা আমি এখন কাজে লাগাতে পারছি, বা এত মানুষ আমার গান একসঙ্গে শুনতে পারবে, এটা আমার খুব ভালো লাগছিল। আর অ্যালবামের গানগুলো খুব ভালো হয়েছিল, রেসপন্স খুব ভালো আসছিল। এটা আমি যে অ্যালবাম কোম্পানি রিলিজ করেছে তাদের থেকে শুনেছিলাম। তখন আমি একদম এক্সাইটমেন্টের চরম মাত্রায়, আমার আর গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, পড়াশোনার দিক দিয়ে কোনো টেনশন নাই, চাইলে একটা জবও করতে পারবো, মানে এরকম একটা ব্যাপার, মানে পেছনে ফিরে তাকানোর কোনো অবকাশ নাই তখন। সো তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে, অ্যালবামটা হলো, সামনে আরও কাজ করব, খুব সুন্দর একটা এক্সাইটিং একটা মুহূর্তে। আমার সময় আমার একটা প্রোগ্রাম আসলো, ওই প্রোগ্রামটা করার জন্যে আমাকে আপনার ঢাকার বাইরে যেতে হতো। তো আমি প্রিপেয়ার্ড হলাম, আমার বাবাকে নিয়ে যাব ঢাকার বাইরে। তো এমত অবস্থায় সামহাও ওই প্রোগ্রামটাতে শাড়ি পরতে হতো। তো শাড়ি আমি তো শাড়ি পরতে পারতাম না, আম্মাই পরালেন, এবং পরাতে যে আম্মা খেয়াল করলেন আমার মেয়ের পিঠের দিকটায়, একদম পিঠের শেষে একটা হাড্ডি আছে, যেটাকে ডক্টররা বলে L5 নামকরণ করে, ওখানে ফোলা একটা জায়গা। আমরা যেমন অ্যালার্জি হলে বা আপনার কোনো একটা ব্যথা পেলে, আপনি কখনো নোটিস করেন না? আমি নোটিস করি, কারণ পেছনে কিন্তু আপনি খুব বেশি একটা খেয়াল করেন না। আচ্ছা, মানে আপনি যখন কোনো পেইন ফিল করা বা কোনো কিছু এরকম কখনো হয়নি? কোনো না, পেইন ছিল না, একেবারেই কোনো পেইন ছিল না, ওই যে কারণে আরো বেশি ওটা আমি মানে বুঝে উঠতে পারিনি। প্লিজ লিসেন ইট ভেরি কেয়ারফুলি। যেটা প্রথমেই বলেছি, অবশ্যই এটা কেয়ারফুলি শুনতে হবে। এইটা ওনার লাইফের যে স্টোরিটা, মানে দিস ইজ রিয়েলি, মানে শেখার মতো অনেক কিছু আছে এখানে। বলেন তারপর। তো এটা আমি এই জন্য আরো বেশি স্পেসিফিক্যালি বলতে চাই, অনেকে আছে যে এগুলো দেখে কিন্তু নজর আন্দাজ করে অ্যাভয়েড করে যায়। হ্যাঁ, কোনো ব্যাপার না, ঠিক আছে, এটা করেন না। মানে অবশ্যই ডক্টরসের শরণাপন্ন হতে হবে, কারণ তারাই ভালো জানেন যে এটা কি হলো। আপনার মা পেলো তারপরে FNAC করালাম। FNAC মানে কি আপনি অ্যাভয়েড করেন না এই বিষয়টা, যে না ঠিক আছে আমি মানে আম্মা অ্যাভয়েড করতে চাইছিল না। আম্মা বলছিল যে এটা কবে থেকে, বাট আসলে এটা অনেক আগে থেকে হয়েছিল, আমি জানতাম না। আচ্ছা, তা বলছে এটা কেন হলো, তোমার কোনো ব্যথা হয়? বললাম যে না। বলে যে তাহলে আমরা ডাক্তারকে এমনি দেখাই, ব্যথা না হোক, কিন্তু তারপর এটা কেন হলো, এটা কারণটা তো জানতে হবে। তো তখন আমি FNAC করালাম, এটা ঢাকা মেডিকেলে করেছিলাম। এটা নিডেল দিয়ে একটা পরীক্ষা করে, নিডেলটা মানে ওই কিছু একটা নিয়ে ওরা পরে ইয়ে করে, ওটা একটা টিউমারের মতো গোল। তো নিডেল দিয়ে ওটাকে জাস্ট ওই রসটা বের করে আপনাকে ওরা এক্সামিন করে যে এটার ভিতরে কি আছে। যদি ম্যালিগনেন্সি থাকে তাহলে তো আপনাকে অন্য ট্রিটমেন্ট, আর যদি ম্যালিগনেন্সি না থাকে, বিনাইন টিউমার হয়, তাহলে এটা নর্মাল, এটা কিছুই না, এটা চাইলে আপনি কেটেও ফেলতে পারেন, চাইলে আপনি রাখতেও পারেন, এরকম বিষয়টা। তো ঢাকা মেডিকেল ওরা খুব একটা গুরুত্ব দিল না, বললো যে অসুবিধা নেই, এটা আমরা এরকম রিপোর্ট পেয়েছি, এটা এমন কোনো বিষয় না, তারপরও আপনি ডক্টর দেখাতে পারেন, এটা বিনাইন টিউমার। আমিও এটাই জানলাম। তো আমি সেটা জেনে আমি একটু মানে মনের দিক দিয়ে একটু শান্তি পেলাম যে সমস্যা নাই কোনো। এদিক দিয়ে গান বাজনা তো আমি করে যাচ্ছি, গানও চলছে সমান তালে, অনেক প্রচুর শো করি, তখন অনেক শো হচ্ছে, অনেক অ্যালবামে ভয়েস দিচ্ছি। হ্যাঁ, বিভিন্ন ঢাকার মগবাজার বলেন, মিরপুর বলেন, যত রকম স্টুডিও আছে, তখন প্লেব্যাকও করছি। তো তখন আমি চিন্তা করলাম যে সব কিছু ঠিকঠাক। হঠাৎ 9 মাস পরে আমার পেইন শুরু হলো, এই ফার্স্ট টাইম। হ্যাঁ, পেইন শুরু হলো, এবং ওই পেইনটা নিয়ে টেনশনে পড়ে গেলাম যে ওই স্পেসিফিক ওই জায়গাটাতেই, ওই এরিয়াটাতেই। তো এই পেইন শুরু হওয়ার পরে আমি আমার একজন মামা ছিলেন স্পেশালিস্ট, ওনার সঙ্গে কথা বললাম। উনি বলল যে এটা কিছু না, এটা হয়তো বা ফ্যাট টিস্যু, ফেলে দিলেই ইয়ে হয়ে যাবে। মানে এটা অনেকে ফেলে না, যেহেতু পেইন করছে সেহেতু ফেলে দিতে হবে। তারাও বুঝতে পারেনি আসলে হয়েছে কি, এই টিউমারটা এমন একটা টিউমার বা এমন একটা টার্ম এটার, যেটা বাংলাদেশে তখনও আবিষ্কারই হয়নি, যেটা কি
একজন এটাকে এক একভাবে নাম দিয়েছেন। কোনো ডক্টর এটাকে নাম দিয়েছে নিউরোফাইব্রোমা, কোনো ডক্টর দিয়েছে নিউরোফাইব্রোসার্কোমা, কোনো ডক্টর দিয়েছে সোয়ানোমা, আবার পরবর্তীতে যেটা আবিষ্কার হলো যে না এটা হচ্ছে ডেজময়েড। সো এই ডেজময়েড এই নিউরোফাইব্রোমা থেকে ভেরি গুড ব্রেন ও প্রমাণ দিয়ে দিয়েছে। আচ্ছা, এই নিউরোফাইব্রোমা আমার জীবনও মনে থাকতো না এই নামগুলো। না, ওই যে আমি কিন্তু আবার কোনো কিছু পেলে ওটা নিয়ে একটু পড়াশোনা করি, ওই যে মাথায় রয়ে যায়, আমার খুব জানার আগ্রহ, কিউরিওসিটি বেশি। ওকে, সো আপনাকে যে নামগুলো বলেছে সেগুলো আপনি গুগল করেছেন এসে? হ্যাঁ, আমি গুগল করেছি এটা টার্মস কি, এটার অ্যাটিটিউড কি, এটা কি করতে চায়, সেটাই হওয়া উচিত। হ্যাঁ, সো যখন আমি তখন বললো যে এটা খুব নর্মাল একটা টিউমার, কোনো ব্যাপার না। সো এরপরে আমি যেটা করলাম, আমি ওই আপনার ফ্যাট টিস্যু হিসেবে এটা অপারেট করা হলো, এবং সেটা মানে ফেলে দেওয়া হলো। এটা ফেলে দেওয়া হলো সার্জারি করে, বাংলাদেশেই ফেলে দেওয়া হলো। এবং যে ডক্টরসরা, আমি আসলে নাম নিতে চাই না, সবারই একটা ক্যারিয়ারের বিষয় আছে, বাট যারা অপারেশন করেছেন ওনারা আসলে নিজেরা বুঝতে পারেননি টার্মটা। ওনারা করেছে কি যে অপারেশন করতে যেয়ে ওনারা খেয়াল করলেন যে এটা শুধু অতটুকু জায়গা জুড়ে না, এটা সমস্ত নার্ভ সিস্টেমকে ধরে আছে, এবং ভিতরে জালের মতো প্রসারিত সূক্ষ্ম সূক্ষ্ম সুতার মতো পুরোটা এরিয়া জুড়ে। এটা এমন একটা জিনিস যেটা আপনার হোল নার্ভ সিস্টেমকে একদম অকেজো করে দিবে। আপনি না পারবেন বসতে, না পারবেন শুতে, না পারবেন কোনো নার্ভের যত ফিলিংস আছে, যত যাই আছে, যেটা নার্ভ আপনার মানে স্নায়ুর মাধ্যমেই তো আপনার সমস্ত নিউরনের মাধ্যমে এগুলো পৌঁছায়, সেই ব্যাপারটাই বন্ধ করে দিবে, সেই নিউরনের ইলেকট্রোলাইসিস বন্ধ করে দিবে, সব কিছু বন্ধ করে দিবে, এবং আপনাকে ইউ উইল লিভ লাইক আ প্যারালাইসিস মানে পেশেন্ট, এরকম একটা অবস্থা। তখন এটা যখন এটা কি কাটার আগে এটা তারা কাটতে যেয়ে টের পেল। এখন কি করবে? তো তারা যখন কাটতে যে টের পেলো, তারা ভয়ে, মানে ওই ডক্টরসরা ভয়ে ফুলটা আর ওদিকে তারা যেতে পারেনি, কারণ তারা যখন কাটতে যেয়ে বুঝতে পারলো যেটা বিশাল জায়গা প্রসারিত করে আছে। তারা তো প্রিপারেশন নিয়েছিল যে এতখানি জায়গা ফেলে দিবে, হ্যাঁ, কিন্তু সেটা যে ভিতরে এতটা প্রসারিত, এটা তো তারা বুঝতেই পারেননি। সো যখন তারা তখন তারা চিন্তা করলেন এটা নতুন, এরকম তারা কোনো পেশেন্ট দেখেনি এর আগে, তাদের সেই এক্সপিরিয়েন্সটাই ছিল না এটা কি করে করতে হয়, এবং এত সূক্ষ্ম সুতা যেটা আপনি নিডল দিয়ে বা নর্মালি যেভাবে সার্জারি হয় সেভাবে হবে না, এটাকে আপনার মাইক্রোস্কোপের আন্ডারে ফেলে করতে হবে, এরকম একটা ব্যাপার। কারণ ওই সূক্ষ্ম সুতাগুলো একটু যদি রয়ে যায় সেখান থেকে আবার ছড়িয়ে পড়বে শিকড়ের মতো, এইরকম একটা ব্যাপার ছিল। তো এটা আমি জানতে পেরেছি ওই সময়ের, আরও ভালো করে বুঝতে পেরেছি যখন আমি ওটা নিয়ে অনেক পড়াশোনা করলাম ওই সময়, যে আসলে এটা কীভাবে এটাকে আমি প্রতিরোধ করা যায়, বা এখন যেহেতু হয়ে গেছে এটাকে কিভাবে সম্পূর্ণভাবে এটাকে ফেলা যায় কিনা। তখন আমি তারপরে আমি ইন্ডিয়াতে গেলাম। আচ্ছা, ইন্ডিয়াতে গেলাম অর্ধকাটা অবস্থায়। হ্যাঁ, মানে এই যে এইভাবে কেটে ওটা তারা ওই সেলাইটা তো করে ফেলেছেন ওইভাবেই যতটুকু কেটেছেন, কিন্তু আমি জানি যে ভেতরে প্রসারিত, যেহেতু তারা আমাকে জানিয়েছেন এটা। তো ইন্ডিয়াতে যাওয়ার পর চেন্নাইতে আমার অপারেশন হলো। চেন্নাইতে যিনি অপারেশন করলেন সার্জন ছিলেন খুব ভালো, উনি আমাকে বললেন যে আমরা যেভাবে অপারেশন করেছি তাতে 98% চান্স আছে যে আমি সুস্থ হয়ে মানে ফিরছি। আমার আর ততদিনে কি টার্মটাকে ওরা বলেছে যে ইট ইজ ক্যান্সার অর সামথিং, নাকি তখনও বলে নাই? ওনারা বলেছেন যে ইটস ক্যান্সার, এখানে ম্যালিগনেন্সি আছে। ওকে, সো ফাইনালি আপনি ইন্ডিয়া থেকে আবিষ্কার করলেন এটা ক্যান্সার। নামটা ভুল বলেছেন, বাট ইট ইজ ক্যান্সার। নামটা ভুল বলেছেন, বাট ইটস ক্যান্সার। এবং আমাকে ওখানে রেডিয়েশন দেওয়া হয়েছে, আমাকে ওখানে আপনার কিমোস 3টা আর রেডিয়েশন দেওয়া হয়েছে। ওকে, সো যখন আমি এবং রেডিয়েশন আমার শরীর নিচ্ছিল খুব ভালোভাবে, এই জন্য ফার্দার কেমোজ আর দরকার পড়েনি, রেডিয়েশন দিয়ে কাজ হচ্ছিল। তো রেডিয়েশনের প্রভাব আছে কিছু, লাইক আপনার শারীরিকভাবে অনেক দুর্বলতা ফিল হবে, ভমিটিংও হতে পারে, শরীরের ভিতরে সবসময় মনে হবে যে মানে কি যেন একটা নেই এরকম। আর যখন অপারেশন হয়ে গেল, ওরা তো আরও অনেকখানি জায়গা অপারেশন করলো, ওরাও যে বিস্তর জায়গাটা যেহেতু তারা দেখেছে আরও বেশি জায়গা নিয়ে তারা অপারেশন করেছে, তারা প্লাস্টিক সার্জন কল করেছিল এক্সট্রা করে, যে এই এত বড় কাটা কিভাবে তারা শুধু সেলাই দিয়ে সেটাকে ঢাকবে, সেটার জন্য প্লাস্টিক সার্জারিরও প্রয়োজন। তো অবশেষে এরকম, এবং সেটা অনেক খরচ সাপেক্ষ ছিল এগুলো। ইন্ডিয়াতে থাকা অনেক সময় ধরে, তারপরে আপনার অপারেশন করে চিকিৎসার খরচের থেকে আমি বলবো থাকার খরচ, ওখানে যে খরচটা সেটাই অনেক বেশি ছিল, এবং সেগুলোতে অনেক বিশাল একটা, এবং সেই সময়তে আমার ইন্ডাস্ট্রির মানুষজন আমাকে অনেকেই উইলিংলি হেল্প করেছেন আমি বলবো, সেই জন্য আমি অনেক কৃতজ্ঞ তাদের কাছে। অনেক গুণী শিল্পী আছেন যারা আমার পাশে দাঁড়িয়েছিলেন সে সময়, আবার কিছু মানুষ আছেন যারা আমার রিপোর্ট নিয়ে
অন্য জায়গায় দেখিয়ে টাকা উঠিয়ে তারা নিজেরা খেয়ে ফেলেছেন। সো অনেক বিষয় আসলে আছে, এত কথা বললে একটা বড় সড়ো মোটা বই লিখে ফেলা যাবে। ভবিষ্যতে আপনি যদি কখনো ডিসিশন নেন, বইটই লিখবেন, আমাকে বলেন, আমি তখন আরো ডিটেইলসে বলবো। আমি তো আমারটা লিখে শেষ করতে পারি না। ওকে, বলেন তারপরে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি কি মার্কেটিং এর স্টুডেন্ট ছিলেন? নো, আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়াশোনা করেছি, আমি সেটাও একটা ডিফারেন্ট স্টোরি। হ্যাঁ, ওকে। হ্যাঁ, আচ্ছা, তো তারপরে আমি যখন ফিরলাম খুব সাহস নিয়ে যে ওকে ফাইন, এখন 100% কিওর্ড, আর কোনো প্রবলেম নাই, আমি জিপি জয়েন করলাম, গ্রামীণ ফোন। ওকে। অ্যান্ড ওইটা আমার একটা, আমি বলবো যে মানে আমার তখন আমি ফ্রেশার, কোনো ইনস্টিটিউশনে জয়েন করিনি, ওখানে ঢুকে গেলাম। তো এটা আমার জন্য খুব একটা বিশাল ব্যাপার ছিল যে আমার স্টার্টিংটা হলো একদম ওরকম একটা লেভেলে, যেখানে আমি ভবিষ্যতে আমার সিভিতে এই ব্যাপারটা অ্যাড করবো যে আমি গ্রামীণ ফোনে কাজ করে এসেছি। তো সবাই লাইক মানে ও গ্রামীণ ফোন, মানে গ্রামীণ ফোন একটা খুব, তখন আমার কাছে ওটা মনে হতো যে, এবং আমি টেলিনরের একদম ইন্টারন্যাশনাল পার্টগুলো নিয়ে কাজ করেছি। ওকে। যেটাকে বলে, আমি টেলিনরের গ্লোবাল সার্ভিস নিয়ে কাজ করেছি। ওকে। সো ওটা আমার কাছে একটা বিষয় ছিল, আমার পাওয়া ছিল আমি বলবো, এবং সেটাও উইদাউট এনি নেটওয়ার্কিং, জাস্ট নর্মালি, মানে বিকজ অফ ইওর এডুকেশন, না বিকজ অফ ইওর এডুকেশন একটা ব্যাপার আছে, তারপর রেফারেন্সের প্রয়োজন হয়, কিন্তু আমি এইটুকু গর্বের সাথে বলতে পারি উইদাউট এনি রেফারেন্স আমি ইন্টারভিউ দিয়েছি, এবং তাদের ইন্টারভিউর বিভিন্ন পার্টস ছিল, সেগুলো সব জয় করে শেষমেশ আমরা কয়েকজন নির্বাচিত হয়েছিলাম, এবং সেখান থেকে একটা পজিশন আমার ছিল। সো এবং আমার ওইটা তখন আমার কিন্তু মানে সেই কনফিডেন্সটা আরও বেড়ে গেল যে আমি অসুস্থতা একেবারে নেই, আমি এখন সব ঠিকঠাক চলছে, বাচ্চাটাও ঠিকঠাক বড় হচ্ছে, ওর স্কুলিংয়ের চেষ্টা করছি তখন, যেটা তখন সম্ভব করতে পারছিলাম না। যাই হোক, বাসায়ও আমি চেষ্টা করছিলাম যে ওকে কিছু শেখাতে পারি, প্রতিদিন নতুন কিছু। সো এভরিথিং ওয়াজ গোয়িং গুড, মানে যেটা আমার এক্সপেকটেশনের বাইরে, এবং আমার খুব ভালো চলছে। সেই জবটা আমি মোটামুটি অনেক দিনই করেছিলাম, প্রায় 1.5 বছর হবে, এবং করার পরে ইন দ্য মিন টাইম যেটা হতো যে এখানেও কিছু আছে, কিছু মানসিকতার কথা বলতে হয়। যখন আমি ওই জবটা পেলাম, আমি যখন বিভিন্ন স্টুডিওতে গান গেতে যেতাম, তখন তারা জিজ্ঞেস করতো আমি কোথায় জব করি। আমি গ্রামীণ ফোন বললে তারা ভাবতো যে আমি মনে হয় গ্রামীণ ফোনের ওই যে কল সেন্টারে জব করি। হ্যাঁ, তারা আমার এডুকেশন সম্বন্ধে একেবারেই জানতো না, তারা নিজের মাইন্ড মানে মনে মনে এটা ভেবে নিত আর কি। সো পরবর্তীতে তারা জানতে পারলো যে না, আমি আসলে কল সেন্টারে জব করি না, আমি একদম প্রপার ডেস্ক জব করি ওখানে অ্যাজ অ্যান অ্যাসোসিয়েট ফাইন্যান্স, সো অ্যান্ড অলসো অ্যাসোসিয়েট আইটি হিসেবেও কাজ করেছি। সো তারা তখন ওই ব্যাপারটা আস্তে আস্তে নিতে পারলো যে ওকে ফাইন, মানে গানের কেউ আবার এরকম পড়াশোনা জানাও থাকতে পারে। এই ব্যাপারটাও আমি বলতে চাইছিলাম যে সবাইকে এরকম কেন ভাবেন, কেন মনে হয় এটা হয়, এটা আমাদের আসলে ওই চিন্তার জগৎ থেকেই জিনিসটা হয় আর কি, হ্যাঁ, অটোমেটিক্যালি মনে হয় চলে আসে। তো তারপরে সুন্দর যাচ্ছিল, হঠাৎ করে আমার 2017-র দিকে আবার এরকম একটা ব্যাপার এলো সামনে, 17 বলবো না, 16-17-র মাঝামাঝি আবার পেইন শুরু হলো। ওকে, পেইন শুরু হলো, এবং তখন আমি বুঝতে পারলাম যে ওই যে আমার যে ফুলে যাওয়ার ব্যাপারটা, ওটা আবার হয়েছে, এবার খুব বড় আকারে, ওই সেম জায়গাতে ডেফিনেটলি ইটস ব্যাক। তখন ইটস ব্যাক, এবং যখন ইটস ব্যাক ইটস ভেরি ব্যাডলি ব্যাক। কারণ আমাকে ডক্টর বলেছিল যে 98% চান্স আছে যে ইউ আর নট গেটিং ইট ব্যাক, বাট যদি ব্যাক করে তাহলে বুঝতে হবে মানে আগের থেকে বেশি শক্তি নিয়ে এসে ব্যাক করতেছে, তোমার আসলে খুব ইউ হ্যাভ আ ভেরি ব্যাড ফেট, অ্যান্ড যে কারণে তোমার এটা আবার হয়েছে। কারণ এটা হওয়ার মানে কথা না, যদি হয় তাহলে এটা খারাপ, এবং এটা টার্ম চেঞ্জ করে ফেলে। ওনারা এটুক বলেছিলেন টার্ম চেঞ্জ করবে, আগের টার্মে থাকবে না, এটুক বলেছিলেন, কিন্তু কী টার্ম হতে পারে সেটা ওনারা বলেননি। বিস্তৃত জায়গা জুড়ে আরও বেশি, এবং আগের থেকে অনেক বেশি পেইন শুরু হলো। তখন খুব ভয়ের কারণ হয়ে দাঁড়ালো। তখন ইন্ডিয়াতে যাওয়ার মতো সময় এবং এই যে পাসপোর্টের ব্যাপার, তারপরে আপনার ভিসার ব্যাপার, এগুলোর জন্য যে সময় প্রয়োজন সেটা একেবারেই হাতে ছিল না। বাংলাদেশে স্কয়ারে দেখালাম আমি, এবং সেখানে আমি যেটা জানতে পারলাম ওখানে একজন ডক্টর আছেন, আমি ওনার নামটা আসলে উল্লেখ করে বলতে চাই কারণ উনি আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ওনার নাম ডক্টর রেজাউস সাত্তার। ওকে, উনি নিউরোলজিস্ট এবং সার্জন। উনি কি এখনো আছেন স্কয়ারে? উনি এখনো আছেন স্কয়ারে। ওকে, ফাইন। হি হ্যাজ গট আ লট অফ পেশেন্স এবং ডিলিং উইথ ডিফারেন্ট সর্ট অফ এই ধরনের মানে টিউমার অ্যান্ড টার্মস, এবং হি ইজ ভেরি গুড অ্যাট ইট। কেউ যদি বাইরে থেকে অনুষ্ঠানটা দেখে, আমি বলবো যে কারো যদি এই ধরনের প্রবলেম হয় যে বুঝতেই পারছে না, উনি এমন একজন ডক্টর, উনি অনেক রিসার্চ করেন একটা বিষয় নিয়ে, এবং উনি ধূপধাপ আমাদের দেশে যে অনেক ডক্টর আছে না, ডিসিশন নিয়ে একটা পেশেন্টের যে হয়তো পেশেন্টের প্রবলেম হয়েছে বাম দিকে, অপারেশন করে ফেললো ডান দিকে,
উনি কিন্তু ইজ নট লাইক দ্যাট, একদম টোটালি ডিফারেন্ট একজন মানুষ আমি আমার এই জার্নিতে পেয়েছি, এবং আমি বলবো ওনার জন্যই আজকে আমি সুস্থ আছি। অবশ্যই আমি আমার লাইফে যত ইন্টারভিউ করেছি এখানে সে ডাক্তারের প্রশংসা করেছেন এরকম লোকের সংখ্যা আমার মনে পড়ে না। আমি ফার্স্ট কাউকে পেলাম যে একদম নাম মেনশন করে প্রশংসা করছে। ডেফিনেটলি আমি এটা প্রচার করব। জি, ডেফিনেটলি প্রচার করব। হ্যাঁ, বলেন। তারপরে উনি যেটা করলেন যে উনি আমাকে বললেন আপনার এটা মানে যেই টার্মটা আমি এতদিন জেনে এসেছি, বলছে এটা না, এটা সামথিং ডিফারেন্ট যেটা আমি ধরতে পারছি না, আমাকে একটু সময় দিতে হবে। উনি বোর্ড করলেন। ওখানে আরেকজন ডক্টর ছিলেন, ডক্টর চাকো, উনি আপনার ইয়ে থেকে এসছেন, এটা হচ্ছে চেন্নাই থেকে, যেই হসপিটালে সিএমসিতে আমি অপারেশন করিয়েছি, যেটা বিখ্যাত এইসব অপারেশনের জন্য, উনি ওখান থেকেই এসছেন, এবং উনি স্কোয়ারে কিছুদিন প্র্যাকটিস করেন আর কি, বছরের কিছু সময়। উনি ওনার সঙ্গে বসলেন, উনি বললেন যে এটার জন্য ভালো হবে, মানে ওই ডক্টরও ওনাকে রিকমেন্ড করছে যে এটার জন্য সেই ভালো হবে, এবং উনি এত একজন কম বয়সী ডক্টর, মানে আপনার দেখলেই মনে হবে না এত অভিজ্ঞতা ওনার ঝুলিতে অলরেডি জমা হয়ে গেছে। ওকে। সো তখন কি হয়েছিল, আমি ওনাকে ট্রাস্ট করছিলাম না, যে না মনে হয় উনি পারবে, এরকম একটা ব্যাপার ছিল। ইজ ভেরি ইয়াং না, তো আমি চিন্তা করছি এরকম একটা ব্যাপার যেটা এত ডক্টর এত সব, আমি ইন্ডিয়া থেকে ট্রিটমেন্ট করে আসলাম, ফেল হয়ে গেল, উনি কিভাবে পারবে। উনি বললো যে দেখেন আপনার এটা এরকম ব্যাপার, আমাকে একটু এটা নিয়ে বসতে হবে, আমি আপনাকে জানাচ্ছি, তবে এতটুকু বলতে পারি আপনাকে ইমিডিয়েট এটা সার্জারি করতে হবে আমাদের, সেটা যেই টার্মই হোক না কেন, কারণ এটা যদি বেশি ছড়িয়ে যায় তাহলে দেখা যাবে আপনার নার্ভ সিস্টেমটা এমনভাবে বিকল হবে যে সেটা থেকে কিন্তু তখন ইউ আর অলরেডি লস্ট, সেখান থেকে আর ব্যাক করার কোনো উপায় নেই, আপনি কোমাতেও চলে যেতে পারেন, এরকম অবস্থা হতে পারে। তো আমি তো অনেক মানে ব্যাপারটা খুব সিরিয়াস না, একেবারেই খুব খারাপ অবস্থা। কত হাসি খুশি বলতেছে, বাট এটা একটা গড গিফটেড, আপনি যাই বলেন না কেন, মানে এই যে ব্যাপারটা আপনি খুব সুন্দর করে হাসি খুশি ভাবে বলতেছেন, অ্যান্ড ইউ রিকভার ইট লাইক এ ওয়ারিয়ার, যোদ্ধার মতো রিকভার করা। ডেফিনেটলি সে কারণে সে আজকে এই সিটে বসে এত সুন্দর করে বলতেছে। এটা আসলে সবাই পারে না, এই জন্য ভেতর থেকে হারা যাবে না। ভেতর থেকে হারা মানে সবকিছু, আপনি সর্দি কাশি কাছে হেরে যাবেন, সর্দি কাশির কাছেও মানুষ মরে যায়, বুঝছেন, যদি ভিতর থেকে মানুষ হারে। আর বলছিলাম গড গিফটের মানে এটা কেউ না, মানে আল্লাহ প্রদত্ত এই কনফিডেন্টগুলো, এবং কেউ দেখবেন যে এত অনেক জটিল বিষয় নিয়েও জীবনে অনেক সুন্দরভাবে হেসে খেলে পার করে দিচ্ছে। আমি এই আমার লাস্টের কিছু সময়, মানে আমি জানি না কতটুকু সময় আমার আছে, সেটা আপনি আমাকে বলবেন, আমি সেই সময়টুকু বলতে চাই এই কনফিডেন্সটা আমার কিভাবে আসলো এবং এটাকে কিভাবে চাষ করা যায় নিজের ভেতরে, এটাও বলবো আমি 5 মিনিট সময় নিয়ে। তো এখন এটা শেষ করি যে তারপরে উনি কিন্তু ঠিকই বোর্ড করলেন, উনি কিন্তু যেই সময় আমাকে বেঁধে সেই সময়ের আগেই উনি এটা শেষ করলেন এবং আমাকে বললেন আপনাকে আমি এই সময় দিচ্ছি, আপনি এই সময়ের মধ্যে রেডি হয়ে যান, আপনার এরকম খরচ হবে, হ্যাঁ, আর এই খরচের মধ্যে আপনার এটা হয়ে যাবে। কি নাম বলছিলেন ওনার? আরেকবার নাম। ডক্টর রেজাউস সাত্তার। ডক্টর রেজাউস সাত্তার। উনি কিন্তু আরেকজনের অপারেশন করেছিলেন, যেটা আমাদের ইউটিউবে অলরেডি খুব ভাইরাল হয়েছিল। একটা মেয়ের মাথা মাঝখান থেকে কেটে ফেলেছিলেন তার প্রেমিক। ও, উনি সেই অপারেশনটা করেছিলেন, সেটার সেই মেয়েটা এখন বেঁচে আছে। রাইট, স্কয়ারে সেটা। ও আচ্ছা, হি ইজ দ্যাট গাই। হি ইজ দ্যাট এফিশিয়েন্ট, ইউ ক্যান্ট ইভেন ইমাজিন, মানে কিভাবে করে উনি এই ব্যাপারগুলো হ্যান্ডেল করে। আমি তো আমরা আমাদের এই অনুষ্ঠান থেকে আপনাকে থ্যাংক ইউ জানাই স্যার, আপনি দীর্ঘায়ু পান এবং আপনার হাতে আরো ভালো ভালো রেজাল্ট আসুক। থ্যাংক ইউ সো মাচ। জি। সো তখন যেটা হলো যে উনি আমাকে বললেন ভয়ের কোনো কারণ নেই, প্রথম কথা, কারণ আপনি যত ঘাবড়ে যাবেন আমি অপারেশন করতে আমার তত খারাপ লাগবে। আপনি আমি জানি না আপনি আমার প্রতি ট্রাস্ট রাখেন কি না, তবে আপনার কথা শুনে মনে হয়েছে আপনি আমাকে খুব একটা বিশ্বাস করতে পারছেন না, কিন্তু আপনাকে আমি বলি আপনার টার্ম হচ্ছে এই, আপনার ডেজময়েড হয়েছে। ডেজময়েড আমরা আশা করছি এটাই হয়েছে, যেহেতু আপনার যেই আমি টিউমারের যে অ্যাটিটিউডটা দেখতে পাচ্ছি সেটাতে আমার এটাই মনে হচ্ছে, কিন্তু পরবর্তীতে আমরা যখন এটাকে আপনার টেস্ট করব সার্জারির পরে, তখন আমরা পুরো রেজাল্টটা পাবো যে আসলে কি এটা কিনা। আমি সন্দেহ করছি এটা, আমি কিন্তু 100% কনফার্ম না, কিন্তু সার্জারি করতে হবে হোয়াট এভার ইট ইজ, কারণ নার্ভ সিস্টেম ধরে ফেলছে, জালের মতো ছড়িয়ে সব জায়গায় আপনার নার্ভ সিস্টেমটাকে একেবারে ধরে ফেলছে, যেটা পরবর্তীতে কিচ্ছু করা যাবে না। কবে অপারেশন? আমি তো আপনাকে এটা ডেট দিচ্ছি, এখন আরও আগে হলে আরও ভালো, আপনি কি আরও আগে আসতে পারবেন? আমি বললাম যে হ্যাঁ আমি আসতে পারবো। তো তখন আমি অপারেশন করে ফেললাম, এবং অপারেশনের পরে উনি বললেন যে হোপফুলি হবে না, আবার হতেও পারে, বলা যায় না, কিন্তু আমি আপনাকে বলতে পারি যে না হওয়ার সম্ভাবনাই বেশি। তারপরও অপারেশনের পরে আমি সুস্থ হয়ে গেলাম, এটা 18তে আবার ব্যাক করলো, কিন্তু এবার একটা ডিফারেন্টভাবে ব্যাক করলো, কি আগের মতো এত বেশি প্রসারিত না, কিছু না, যে জায়গায় উনি অপারেশন করেছিল ওখানেও ব্যাক করলো না। দ্যাট ওয়াজ দ্য পজিটিভ সাইন, তার মানে অপারেশনটা উনি খুব ভালোভাবেই করেছিলেন। অন্য একটা জায়গায় ব্যাক করলো,
সেটা এই আপনার ব্যাকেই, বাট প্লেসটা চেঞ্জ হয়ে গেছে। তখন উনি কনফিডেন্স পেলেন এবং টেস্ট করে বুঝতে পারলেন এটা ডেজময়েড, এটা বারবার এটার মানে আকার আকৃতি চেঞ্জ করছে, জায়গা চেঞ্জ করছে, এবং এটার প্রবলেমটা এটাই, সুতার মতো একটু যদি কোনো জায়গায় রয়ে যায় সেটা থেকে সাথে সাথে হয়ে যাবে, একটু একটা কণাও আপনি রাখতে পারবেন না। তখন বলল দেখেন লাস্ট একটা অপারেশন করব, পুরোটা কাটতে হবে, একদম যতখানি সম্ভব এখানে আমার কাটতে হবে, আপনার সৌন্দর্যের কথা চিন্তা করলে হবে না, মানে পুরো পিঠই কেটে, পুরো পিঠ আপনার যতখানি মানে আমার যতখানি মনে হবে যে এতখানি জায়গা আমার কাটতে হবে সেটা আমার কাটতে হবে, এখানে আমি আপনার সৌন্দর্যের কথা ভাবতে পারবো না, আর আপনার আগে বাঁচতে হবে, পরে আপনি সৌন্দর্যের কথা ভাববেন। আমি বলছি না স্যার আমি সৌন্দর্যের কথা ভাবছি না, কিন্তু এই মানে তখন আমি ওনার প্রতি না আমার কনফিডেন্স বেড়ে গেল যে আগের অপারেশনটা তো উনি এক্সেলেন্ট অপারেশন করেছে, তো এইবারও নিশ্চয়ই যেহেতু একই জায়গায় হয়নি, মানে হি ইজ দ্য গাই যে আমাকে এই ব্যাপারটা থেকে বের করতে পারে, এই ট্রাস্টটা চলে আসলো এবং ওনার কথাতেই আমি আসলে নির্ভর করে আবার অপারেশন করে ফেললাম। ফাইনালি এখন পর্যন্ত এটা আর ব্যাক করেনি, বাট দেয়ার ইজ আ পসিবিলিটি অলসো, দেয়ার ইজ আ পসিবিলিটি অলওয়েজ, মানে ইউ ক্যান্ট ইগনোর ইট। হ্যাঁ, কিন্তু হাউ ইজ ইউর এক্সপেন্স এই হোল প্রসিডিউরে? অ্যাকচুয়ালি উই হ্যাভ স্পেন্ড আ লট অফ মানি, মানে এটা মনে হয় আমি হিসাব করে বলতে পারবো, ইন্ডিয়াতে সব মিলে আমার এই পর্যন্ত 15 থেকে 20 লাখ টাকা বা তার বেশিও খরচ হয়ে গেছে, মানে একটু একটু করে ভাবতে গেলে ইন্ডিয়ার ব্যাপারটা, তারপরে ঢাকায় আসার স্কয়ারে আমার খুব বেশি একটা খরচ হয়নি, বেশিরভাগ খরচ হয়েছে আমার ইন্ডিয়া যাওয়ার সময় পর্যন্ত, তারপরে কিন্তু আমার খরচ কমে এসছে এবং তারপরে আমি মোটামুটি অতটা খরচ হয়নি, যেহেতু একদিনেই আমার অপারেশন হয়েছে, আমাকে অনেক সময় ধরে কিন্তু হসপিটালাইজ থাকতে হয়নি, খুব অল্প সময়, এবং উনি এত সাকসেসফুলি হ্যান্ডেল করেছে অপারেশনটা, ফাইনালি এখন না ওখানে না পরের প্লেসে কোথাও ওটা আপাতত দেখা যাচ্ছে না। আজকের এই জায়গাতে এই সময় দাঁড়িয়ে আমি এতটুকু বলতে পারি আমি এখন পর্যন্ত সুস্থ আছি, আপনারা দোয়া করবেন যাতে আমি মানে ভবিষ্যতে সুস্থ থাকতে পারি, আর এরকম যেন কারোই না হয়। এবং এত ডিফিকাল্টিসের ভেতর দিয়ে মানে একটা মানুষ যে উঠে দাঁড়াবে তার মধ্যে তাকে টানার জন্য কিন্তু অনেক রকম বিষয়গুলো আমি কিন্তু এতক্ষণ শেয়ার করেছি। সো আমার মনে হয় যে এই এখন যে আমার উঠে দাঁড়ানোটা, এটা এমন একটা মানে স্ট্রংলি উঠে দাঁড়ানো, কারণ আপনি দেখেন আমি প্রথম থেকে যতগুলো ব্যাপার আপনার সঙ্গে শেয়ার করলাম, এই আমার ম্যারিটাল স্ট্যাটাস থেকে শুরু করে আমার বাচ্চা থেকে শুরু করে আমার, এবং মিউজিকও ইন্ডাস্ট্রিতেও আমি অনেক রকম প্রবলেম ফেস করেছি, লাইক সিনিয়ররা প্লেসমেন্ট দিতে চায় না, কোনো জুনিয়রকে সুযোগ দিবে, নতুন কেউ এসে হঠাৎ করে খুব ভালো করে ফেলছে, সেটাকে মেনে না নেওয়ার যে টেন্ডেন্সিটা সব জায়গায় আছে বাংলাদেশে, এই সমস্তটা এমনভাবে ফেস করেছে এবং এই সব কিছু কিন্তু একই সাথে ঘটেছে। মানে আছে না যে একটার পর একটা, এরকমও না, মানে খুব খুব অল্প সময়ের মধ্যেই প্রত্যেকটা, মানে খুব বেশি সময় আমি মনে হয় আমার হাসিটাকে লাস্টিং করতে পারি না, লং হয় না, হয়তো আমি আজকে হাসছি কালকেই একটা ব্যাপার ঘটে যাচ্ছে, হ্যাঁ এরকম হচ্ছে আমার সঙ্গে, এবং সেটা থেকে কিন্তু উতরে উঠে 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 এই পর্যন্ত আমি বলবো যে, আর আমার যেমন আমার পার্সোনালিটি নিয়েও অনেক ক্ল্যাশেস আছে, লাইক মানুষ মনে করে যে আমি খুব ইন্ট্রোভার্ট, আমি খুব মুডি অহংকারী, আমার ইন্ডাস্ট্রিতে অনেকে ভাবে, আসলে এরকমও না, আসলে পরে আমার পারসেপশনটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আই বিলিভ দ্যাট, বিকজ একটা মানুষের 1 ঘন্টা 2 ঘন্টা সামনে বসে থেকে তাকে যদি বলার সুযোগ দেওয়া যায়, তার সম্পর্কে যদি জানা যায়, তারপরে ডেফিনেটলি তার সম্পর্কে আপনার পারসেপশন চেঞ্জ হয়ে যায়, চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে যাবে। আসলে কি আমার একটু আমার মধ্যে একটা বিষয় আছে, হ্যাঁ আমি হয়তো বা খুব বেশি সোশ্যালাইজ করতে পারি না, এটা একটা প্রবলেম। আমি যেসব পার্টিজ হচ্ছে বাইরে, আমি হয়তো এগুলোতে যাচ্ছি না, তার মানে এই না যে আমি আসলে মিউজিক ইন্ডাস্ট্রি থেকে দূরে আছি, এরকমও না, আমি কিন্তু গান করে যাচ্ছি, আমি অজস্র প্লেব্যাক করেছি, অজস্র বলবো না, মানে আমি বলা চলে যে আপনি যদি খুব আমার উল্লেখযোগ্য কাজগুলো দেখেন, সেগুলো মোটামুটি শতাধিকের কাছে পৌঁছে যাবে। শতাধিক প্লেব্যাক অলমোস্ট। আমি যদি প্রথম থেকে এই পর্যন্ত চিন্তা করি, এই বিগত কয়েক বছরের হয়তো শতাধিক না হলেও মানে হয়তো বা 100-র কাছাকাছি হয়তো পৌঁছে গেছে। উল্লেখযোগ্য কাজগুলি আমি বলছি, যেগুলো রিলিজ হয়নি সেগুলোর কথা বলছি না, যেগুলো রিলিজ হয়েছে সেরকম গানই অনেক আছে, সেটা আমি প্লেব্যাকের কথা বললাম, সিনেমাতে যে গানগুলো গাই। কিন্তু এর মধ্যে 2-1টা জনপ্রিয় গান যেটা মোটামুটি সবাই জানে, আপনি চাইলে মেনশন করতে পারেন। বলো না কোথায় তুমি গানটা আরিফিন রুমি ভাইয়ের সঙ্গে আমার সবাই শুনেছে, সেই গানটা সিনেমাতেও ব্যবহৃত হয়েছে, এবং তারপরে অপু বিশ্বাসদির একটা কাজ কিছুদিন আগে ও আকাশ বলে দেনারে, যেটার জন্য আমি মেরিল প্রথম আলোতে নমিনেশন পেয়েছি। এবং এই যে এত ঘটনা ঘটে যাচ্ছে লাইফে, আমি কিন্তু 2011তে আমি একটা গান করে গিয়েছিলাম, বলো না কোথায় তুমি, যেটা আপনাকে বলছি, সেটার পরেও আমি মেরিলে নমিনেশন পেয়েছিলাম, যদি আমি বাইরে ছিলাম ওই সময়টাতে। সো যেটা হচ্ছে যে আমি এই সময়কালীন কিন্তু আমি এই 2011 থেকে মেরিলের নমিনেশন পেয়ে গেছি পরপর,
কখনো পুরস্কৃত হইনি, কিন্তু আমার মনে হয় যে এটা পুরস্কারের চেয়ে কম নয়। আপনি দেশের সেরা 4 জনের মধ্যে দাঁড়াচ্ছেন বা দেশের সেরা 10 জনের মধ্যে থাকছেন, এটা একটা বিশাল ব্যাপার, বিশাল পাওয়া। নিশ্চয়ই। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমার গানটাও কিন্তু সমান তালে চলেছে সব সময়। গানটাকে আমি অনেক বেশি মানে আমার গানের প্রতি শ্রদ্ধা ভালোবাসার জায়গাটা সবসময় একদম অবিচল ছিলাম আমি গানটাকে আমি ভালোবেসেছি, গানটা আমি এখনও ভালোবেসে করি। সো এখন যেটা হচ্ছে যে এখন আমি এই মুহূর্তে আমি অবশ্যই একা নেই, আমি ম্যারিড লাইফে আছি। ও কংগ্রাচুলেশন। আমার সংসার আছে, আমার আর বাচ্চার কথা তো বলেইছি আপনাকে। তার পাশাপাশি আমার বাবা মা যারা ইয়াং জেনারেশন, তাদের মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করে, রেজাল্ট খারাপ হয়েছে সুইসাইড করে ফেললো, প্রেমে ব্যর্থ হয়েছে সুইসাইড করে ফেললো, তারপরে আপনার মানে লাইফে কোনো একটা প্রবলেম হয়েছে, যে কোনো একটা বিষয় সেটা হতে পারে, সেগুলোর জন্য তারা হতাশ হয়ে গেল, এমনই হতাশ হলো যে ওইটা তাদের ফুল লাইফটাকে ডিস্টার্ব করে ফেললো। এটা হওয়া যাবে না, এইটা হওয়া যাবে না, থেমে যাওয়া যাবে না। আমি ছেলেদের থেকে মেয়েদের কথা একটু বেশি বলবো, আমি ফ্যামিনিস্ট না, বাট আমার কাছে মনে হয় কি যে আমার জায়গাটা থেকে আমি মেয়েদের স্ট্রাগলটা, মেয়েদের ফাইটের কথাটা একটু বেশি বলতে পারি, যেহেতু আমি ওই ফাইটটা করে এসেছি। সেই জায়গা থেকে বলবো যে মেয়েদেরকে অনেক বেশি শক্তিশালী হতে হবে ভেতর থেকেও। হ্যাঁ, আর এই শক্তিটা কেউ এনে দেবে না, কেউ আপনাকে শক্তিশালী করে দেবে না, এটা নিজের মন থেকে ভেতর থেকে হতে হবে। এটার জন্য কিছু কি টার্মস আছে যেগুলো আপনি করতে পারেন, যেগুলো আপনি মেনটেন করতে পারেন। যেমন আপনি এডুকেশনটাকে খুব ভালোভাবে নিজের লাইফের সঙ্গে জড়িয়ে ফেলতে পারেন, মানে খুব হাইলি এডুকেটেড না হলেও অ্যাটলিস্ট যতটুকু আপনার করতে ভালো লাগে বা ইচ্ছা করে, বা আপনার মনে হয় যে না আমি এতটুকু এডুকেশন নিলে আমার দেশের প্রেক্ষাপটে আমি একটা ভালো জব করতে পারবো, নিজের পায়ে দাঁড়াতে পারবো, আমি আমার নিজের সব কিছু নিজে করতে পারবো, কারোর উপর ডিপেন্ডেন্ট থাকবো না। এই জিনিসটার জন্য আপনার যতটুকু এডুকেশন প্রয়োজন সেটা করতে হবে, সেটাকে মানে এডুকেশনটাকে লাইফে একটা কি বলবো, এটাকেও একটা পার্ট বানিয়ে ফেলতে হবে। রাইট, অ্যান অ্যাবসলিউট পার্ট। হ্যাঁ, আপনার যদি বিয়েও হয়ে যায় তবুও পড়াশোনা যে থেমে যেতে হবে সেটার মোক্ষম উদাহরণ আমি নিজে। হ্যাঁ, সেটা করা যাবে না। এন্ড দেখেন, আপনি যদি এখানে থেমে যেতেন, পড়াশোনাটা কন্টিনিউ না করতেন, তাহলে কি অবস্থাটা দাঁড়াতো? সো সেই জায়গাটা থেকে আমি যেটা বলতে পারি যে এই অনুষ্ঠানে তারাই আসেন, সেই সব তারা যারা আসলে আপনারা যেভাবে দেখেন তাদেরকে শোবিজ অঙ্গনে কিংবা স্ক্রিনে অলওয়েজ, সেই দেখার জায়গাটা থেকে একটা ভিন্ন মানুষ, সাধারণের মতো করে ফাইট করা একজন মানুষ, যে মানুষটা আপনার সামনে আইডল হতে পারেন, সেইভাবে আপনাদেরকে প্রেজেন্ট করা। এবং সেই জায়গাটা থেকে আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি যে খেয়া, শি ইজ অ্যাবসোলুটলি অসাম। সো থ্যাংক ইউ খেয়া, আমি খুব প্রাউড ফিল করেছি আপনাকে জানতে পেরে, এবং আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আর আমার মনে হয় যে এই এপিসোডটা বাংলাদেশের অনেক মেয়েকেই মেরুদণ্ড শক্ত করে দাঁড়াতে শেখাবে। থ্যাংক ইউ সো মাচ।